এখন আমরা ক্লাস 11-এর CSTX এর পার্ট বি ট্যাক্সেশনের ইউনিট 1.2 অর্থাৎ বেসিক কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশনসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা জেনেছিলাম অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে, প্রিভিয়াস ইয়ার কাকে বলে এবং তার কিছু ক্রাইটেরিয়া। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব অ্যাসেসি দিয়ে। অ্যাসেসি বলতে আমরা নির্ধারিকে বুঝি। সেকশন 2.7 অ্যাসেসিকে ডিল করে। এবার আমরা জেনে নেব আমাদের অ্যাসেসি বলতে আমরা কি বুঝি। অ্যাসেসি মিন্স a person by whom any tax or any other sum of money, that is penalty or interest, is payable under this act, irrespective of the fact whether any proceeding under the act has been taken against him or not. অর্থাৎ এমন কোনো ব্যক্তি যিনি আয়কর আইন অনুযায়ী যে কোনো কর বা অন্য যে কোনো অর্থ যেমন সুদ, জরিমানা ইত্যাদি দিতে বাধ্য থাকেন। Every person in respect of whom any proceeding under this act has been taken, whether or not he is liable for any tax, interest or penalty for the assessment of his income or loss or the amount of refund due to him. অর্থাৎ যার নিজের অথবা অন্য কোনো ব্যক্তির যার জন্য তিনি কর নির্ধারণযোগ্য আয় কিংবা ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আয়কর বিভাগ থেকে কোনো মামলা শুরু করেছেন। A person who is assessable in respect of income or loss of another person, অর্থাৎ যার সম্পর্কে তার নিজের বা অনুরূপ কোনো ব্যক্তির কাছ থেকে ফেরতযোগ্য অর্থের পরিমাণ নিয়েও মামলা শুরু করা হয়েছে। Every person who is deemed to be an assessee under any provision of the act, অর্থাৎ এক্ষেত্রে আমরা এরকম প্রত্যেকটি ব্যক্তিকেই ডিমড অ্যাসেসি বলতে পারবো যাদের কথা এই প্রভিশন অফ অ্যাক্টে মেনশন করে দেওয়া রয়েছে। A person who is deemed to be an assessee in default under any provision of this act, for example a person who was liable to deduct tax but has failed to do so, shall be treated as an assessee in default. অর্থাৎ এক্ষেত্রে আমরা কোনো কোনো ব্যক্তিকে অ্যাসেসি না বলে অ্যাসেসি ইন ডিফল্টও বলে থাকতে পারি। তারা কারা, তাদের কথা আমাদের এই অ্যাক্টের প্রভিশনে বর্ণনা করা হয়েছে। যেমন কোনো একজন ব্যক্তি যদি এই ট্যাক্সের ডিডাকশান না পেয়ে থাকেন বা তার জন্য সে যে পরিমাণ অর্থ দিতে পারবেন সেটা দিতে তিনি ফেল করে যান, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে অ্যাসেসি না বলে অ্যাসেসি ইন ডিফল্ট বলে থাকব। নেক্সট আমরা জানব আমরা পার্সন বলতে কি বুঝি। সেকশন 231 ডিল করছে এই পার্সনকে নিয়ে। তাহলে আমরা দেখে নিই পার্সন বলতে আমরা কি বুঝি। পার্সন ইনক্লুডস অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কোনো স্বতন্ত্র ব্যক্তিকে। স্বতন্ত্র ব্যক্তি বলতে কিন্তু আমরা যে কোনো মানুষকেই বুঝবো। তিনি যদি অপ্রাপ্তবয়স্কও হন বা বিকৃত মস্তিষ্কেরও হন, তবুও তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালের আন্ডারেই পড়বেন। এ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অর HUF, কোনো হিন্দু যৌথ পরিবার একই পূর্বপুরুষ থেকে বংশানুক্রমিকভাবে আগত সকল বংশধর তাদের স্ত্রী এবং অবিবাহিত কন্যাদের নিয়ে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কিন্তু গঠিত হয়। এ কোম্পানি, কোনো কোম্পানি দায় সীমাবদ্ধ আছে এরকম কোনো পাবলিক বা প্রাইভেট কোম্পানি যা ভারতীয় বা বিদেশি যা কিছুই হোক না কেন তাকে আমরা কোম্পানি বলবো। আয়কর আইনে কোম্পানি ও শেয়ার হোল্ডারদের পৃথক নির্ধারী হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে। A firm including limited liability partnership,
অর্থাৎ কোনো ফার্ম যেটাকে আমরা বলে থাকি লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, সেটাও কিন্তু আমাদের ফার্মের মধ্যেই ইনক্লুডেড হতে পারবে। অর্থাৎ অংশীদারি কারবারের ক্ষেত্রে সেটা নিবন্ধীকৃতও হতে পারে বা অনিবন্ধীকৃতও হতে পারে, মানে সেটা রেজিস্টার্ড না আনরেজিস্টার্ড সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখার বিষয় নয়। ওই অংশীদারি কারবার এবং ওই কারবারের প্রত্যেক অংশীদারকে কিন্তু আমরা নির্ধারী বলে বিবেচনা করব, কিন্তু তারা কখনোই একই সত্তা হবেন না, তারা কিন্তু পৃথক নির্ধারী হিসেবেই বিবেচিত হবেন। An association of person অর্থাৎ AOP or a body of individual BOI whether incorporated or not, অর্থাৎ এক্ষেত্রে কোনো ব্যক্তিবর্গের সমিতি বা সংগঠনকেও আমরা পার্সন বলবো। এই সমস্ত সমিতি বা সংগঠন আমাদের ক্ষেত্রে নিগমবদ্ধ অর্থাৎ ইনকর্পোরেটেড হতেও পারে, নাও হতে পারে। যাই হোক না কেন এদেরকে কিন্তু আমরা পার্সন বলেই বিবেচনা করে থাকবো। আর লোকাল অথরিটি অর্থাৎ আঞ্চলিক কর্তৃপক্ষ, এই আঞ্চলিক কর্তৃপক্ষকেও আমরা স্বতন্ত্র নির্ধারী বলে বিবেচনা করব। আঞ্চলিক কর্তৃপক্ষ বলতে আমরা কিন্তু মিউনিসিপ্যালিটি, জেলা বোর্ড, কর্পোরেশন প্রভৃতিকে বুঝে থাকি। Every artificial juridical person not falling within any of the preceding categories, অর্থাৎ আইন অনুসারে সৃষ্ট এমন প্রত্যেকটি কৃত্রিম ব্যক্তিবর্গ যারা ওপরের ক্যাটাগরিতে বর্তমান নেই। নিচে যারা ওপরের ক্যাটাগরিতে বর্তমান নেই এরকম বিভিন্ন আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন বলতে আমরা বুঝে থাকি কোনো দেবদেবীর মূর্তি, কোনো দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান বা আইন অনুসারে সৃষ্ট কোনো কৃত্রিম ব্যক্তিকে। এবারে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলে থাকি ইনকাম, অর্থাৎ আয় বলতে আমরা কি বুঝবো। সেকশন 2 সাবসেকশন 24 স্পেসিফাই করে দিয়েছে আমাদের কোনগুলোকে ইনকাম বলা যাবে। Cash versus kind. Income may be received in cash or in kind. Income received in kind is to be valued as per the rules prescribed or at market price. অর্থাৎ ইনকাম বলতে আমরা ক্যাশ রিসিভকেও বুঝবো, অন্যভাবে কাইন্ডে যদি রিসিভড হয় তাহলেও তাকে বুঝবো। মানে আমি 10,000 টাকা ক্যাশ পেলাম তাহলে সেটাও আমাদের কাছে ইনকাম, বা আমি একটা বাড়ি পেলাম সেটাও আমার কাছে কিন্তু ট্যাক্সের ভাষায় ইনকামই হবে। কিন্তু সেই যে বাড়িটা পেলাম তার যে ভ্যালুয়েশন সেটা কি করে হবে, তার ভ্যালুয়েশন কি হবে সেটা আমাদের স্পেসিফিক রুলে প্রেসক্রাইব করা থাকবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই বাড়ির মার্কেট প্রাইসটাকে কিন্তু ইনকাম হিসেবে ট্রিট করব। নেক্সট হচ্ছে সোর্স অফ ইনকাম। মানে সোর্স অফ ইনকাম বলতে আমরা কি বুঝি। ইনকাম মে বি আর্নড ফ্রম আ টেম্পোরারি সোর্স অর ফ্রম আ পার্মানেন্ট সোর্স, অর্থাৎ আমাদের সোর্স জেনারেট হওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট। সেই সোর্সটা টেম্পোরারি না পার্মানেন্ট সেটা ইরেলিভেন্ট। অর্থাৎ টেম্পোরারি সোর্স থেকে যদি ইনকাম হয় তাহলে সেটাও আমাদের কাছে ইনকাম, পার্মানেন্ট সোর্স থেকে যদি ইনকাম হয়ে থাকে সেটাও কিন্তু আমরা ইনকাম হিসেবেই ট্রিট করব। আমি একটা এক্সাম্পল দিতে পারি, মনে করো আমার শাড়ির বিজনেস রয়েছে, তাহলে সেখান থেকে আমার যে ইনকামটা হবে সেটা আমার পার্মানেন্ট সোর্স থেকে ইনকাম। কিন্তু আমি মেলায় শাড়ির দোকান দিলাম, তাহলে মেলা শেষ হয়ে যাওয়ার পর আমার শাড়ির দোকান তো আর থাকবে না, কিন্তু সেই সোর্সটা টেম্পোরারি হলেও সেখান থেকেও শাড়ি বিক্রি করে আমি যে আয়টাকে পাবো সেটাকে আমি ইনকাম বলে গণ্য করতে পারবো। নেক্সট হচ্ছে লস। ইনকাম অলসো ইনক্লুডস নেগেটিভ ইনকাম অর লস। ইনকাম বলতে আমরা সাধারণভাবে পজিটিভ ওয়েতেই বুঝে থাকি, অর্থাৎ আমার বিক্রি করে যা আয় হচ্ছে তার থেকে আমি যদি কস্টটাকে বাদ দিয়েছি তাহলে যে প্রফিটটা হয় সেটাকেই কিন্তু আমরা অন্যভাবে ইনকাম বলে থাকি। কিন্তু ইনকাম ট্যাক্স বলছে ইনকাম বলতে শুধুমাত্র পজিটিভ ইনকামকে কিন্তু বোঝানো হয় না, ইনকামকে আমরা নেগেটিভ ওয়েতেও ব্যবহার করতে পারি। অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের কস্ট প্রাইস সেলস প্রাইসের থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইনকামটা অ্যারাইজ করে সেটা নেগেটিভ ইনকাম, যাকে আমরা অন্যভাবে লস বলে থাকি। নেক্সট হচ্ছে লামসাম রিসিট। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ইনকাম রিসিট ইন লামসাম অর ইন ইনস্টলমেন্ট।
অর্থাৎ আমরা এক থোকে টাকা পাচ্ছি নাকি বিভিন্ন ইনস্টলমেন্টে টাকা পাচ্ছি সেটা আমাদের কাছে ইররেলিভেন্ট। আমি মিস্টার এর থেকে 1,00,000 টাকা পেলাম, এটাও আমার কাছে ইনকাম। আমি মিস্টার এর কাছ থেকে প্রত্যেক মাসে 100 টাকা করে করে পাই, তাহলে সেই প্রত্যেক মাসের 100 টাকাকে যদি আমি ইয়ারে কনভার্ট করে দিই তাহলে টোটাল যে ইনকামটা হবে সেটাও কিন্তু আমার কাছে ইনকাম, যদিও ওটা আমি লামসাম ওয়েতে পাইনি, ইনস্টলমেন্টে পেয়েছি। যেই জন্য আমাদের বাড়ি ভাড়া থেকে যে আমরা আয় করে থাকি সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে ট্যাক্সেবল হয়েই থাকে। রিইম্বার্সমেন্ট, মেয়ার রিইম্বার্সমেন্ট অফ এক্সপেন্সেস ইজ নট অ্যান ইনকাম। যদি কোনো এক্সপেন্সেস রিইম্বার্স হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ইনকাম বলতে পারবো না। মানে মনে করো আমি এ কোম্পানিতে চাকরি করি, আমার কোনো বিজনেস পারপাসে ট্রাভেলিংয়ের দরকার হলো, এ কোম্পানি আমাকে বলল যে তারা এক্সপেন্সেসটা রিইম্বার্স করবে। ট্রাভেলিং পারপাসে আমি 1,000 টাকা খরচা করলাম, আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম আমাকে সেই 1,000 টাকাটা ফেরত দিয়ে দেওয়া হলো। যদিও এখানে আমাদের স্পেসিফিক সোর্স আছে, যদিও এটা আমি ক্যাশে পেয়েছি, যদিও এটা আমার ক্ষেত্রে লামসাম এবং যদিও এটা আমার ক্ষেত্রে মানে টাকার আগমন, তবুও এটাকে কিন্তু আমি ইনকাম বলতে পারবো না, কারণ এটা আমাদের ক্ষেত্রে কোনো ইনকাম নয়, এটা জাস্ট রিইম্বার্সমেন্ট অফ এক্সপেন্সেস। লিগালিটি, দ্য অ্যাক্ট ডাজ নট মেক এনি ডিফারেন্স বিটুইন লিগাল অর ইললিগাল ইনকাম। আমাদের অ্যাক্টে বলা হয়েছে ইনকাম মাত্রেই সেটা ট্যাক্স অথরিটিকে দেখাতে হবে বা ট্যাক্সে সেটাকে শো করতে হবে, তার সোর্সটা লিগাল না ইললিগাল সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে বিচার্য বিষয় নয়। ডাবল ট্যাক্সেশন, সেম ইনকাম ক্যান নট বি ট্যাক্স টুয়াইস, মানে আমাদের একটা ইনকাম আমরা একবারই ট্যাক্স দেব তার এগেনস্টে, একই জিনিসের ওপর আমরা ডাবল ট্যাক্সেশন কিন্তু করব না। এটাই মেন রিজন তোমরা জানো যার জন্য কিন্তু আমাদের ভ্যাট কনসেপ্টটা এখন অ্যাবলিশড হয়ে গিয়ে জিএসটি কনসেপ্টটা এসছে, কারণ সেখানে কিন্তু ডাবল ট্যাক্সেশন কনসেপ্টটা ছিল। Last one is contingent income. A contingent or anticipated income is not taxable. আমরা একটু জেনে নিই কন্টিনজেন্সি মানে কি। কন্টিনজেন্সি মানে হচ্ছে এমন একটা সিচুয়েশান যে সিচুয়েশানটা যদি আমাদের ক্ষেত্রে ঘটে তবেই আমাদের ক্ষেত্রে সেই ইনকামটা জেনারেট হতে পারবে। মানে ডিসেম্বর মাসে আমি যদি সোয়েটার প্রডিউস করতে পারি তাহলেই সেটাকে আমি 1,00,000 টাকায় বিক্রি করতে পারবো। তাহলে যেহেতু এটা এখনও হচ্ছে না বা এটা হওয়া ঘটনা সাপেক্ষ, সেই জন্য যে ইনকামটা আমি ভাবছি আমার হতেও পারে বা নাও হতে পারে সেটাকে কিন্তু আমি কখনোই ট্যাক্সের আওতায় আনতে পারবো না। তাহলে এখানে আমরা একটা ইম্পর্টেন্ট টার্ম শিখলাম, দ্যাট ইজ সোর্স অফ ইনকাম। তাহলে এবার আমরা জেনে নেব সোর্স অফ ইনকাম বলতে আমরা কি বুঝি। Source of income refers to the origin from where income accrues or arises. অর্থাৎ সোর্স অফ ইনকাম বলতে আমরা একটা অরিজিনকে বুঝি যেখান থেকে আমাদের ইনকাম অ্যাক্রু হবে বা অ্যারাইজ করবে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট ডাজ নট প্রোভাইড এনি স্পেসিফিক স্কেডিউল ফর সোর্স অফ ইনকাম। ইনকাম ট্যাক্স অ্যাক্ট আমাদের কোনো স্পেসিফিক স্কেডিউল দিয়ে দেয়নি যার মাধ্যমে আমরা সোর্স অফ ইনকামটাকে আইডেন্টিফাই করতে পারবো। An assessee may have more than one source of income under a specific head of income. একজন অ্যাসেসির একই হেডস অফ ইনকামের আন্ডারে বিভিন্ন সোর্স থাকতে পারে যেখান থেকে তার ইনকাম হতে পারে। মানে মনে করো একটা ইনকামের হেড হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাহলে আমার সেই হাউস প্রপার্টির এগেনস্টে 10টা বাড়ি থাকতে পারে যেখান থেকে আমার ইনকাম জেনারেট হতে পারে, তাহলে এই 10টা বাড়ি কিন্তু আমার সোর্স অফ ইনকাম। সুতরাং আমরা আয়ের উৎস বলতে কি বুঝবো? আমরা আয়ের উৎস বলতে বুঝবো কোনো নির্ধারিত যেখান থেকে কোনো আয়ের সৃষ্টি হয় সেই কেন্দ্রবিন্দুকেই কিন্তু আমরা আয়ের উৎস বলবো। আর কি জানলাম যে আয়কর আইনে আয়ের উৎসের কোনো তালিকা দেওয়া নেই, একজন নির্ধারিত কিন্তু একটি আয়ের খাতে একাধিক উৎস থাকতে পারে। তাহলে দেখো লাস্টে আমরা একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি শিখলাম, দ্যাট ইজ হেডস অফ ইনকাম। এবারে আমরা জেনে নেব হেডস অফ ইনকাম বলতে আমরা কি বুঝে থাকি। সেকশন 14 ডিল করবে আমাদের হেডস অফ ইনকামকে।
All income of a person shall be classified under the following 5 heads. একটা পার্সনের যত ইনকাম থাকুক না কেন সেটাকে আমরা নিচের 5টা হেডের মধ্যেই কিন্তু ভাগ করতে পারবো। দেখে নেব সেগুলো কি কি। ফার্স্ট ওয়ান, স্যালারিজ। সেকেন্ড ওয়ান, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। থার্ড ওয়ান, প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন। ফোর্থ ওয়ান, ক্যাপিটাল গেইন। 5 হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ আমার যে সোর্স থেকে যত ইনকামই আসুক না কেন আলটিমেটলি আমি আমার সমস্ত ইনকামকে শুধুমাত্র এই 5টা হেডেই কিন্তু ভাগ করতে পারবো। এবার দেখে নেব হেডস অফ ইনকাম নিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। For computation of income, all taxable income should fall under any of 5 heads of income as mentioned above. আমাদের ইনকাম যখন ক্যালকুলেট করা হবে তখন ট্যাক্সেবল ইনকাম আমাদের এই 5টা হেডের মধ্যে থেকেই কিন্তু আসতে হবে। If any type of income does not become part of any one of above mentioned first 4 heads, it should be a part of 5th head, that is income from other sources, which may be termed as residual head. অর্থাৎ আমাদের দেখো ইনকামের হেডসগুলো লক্ষ্য করো, প্রত্যেকটার কিন্তু স্পেসিফিক তোমার টাইম পিরিয়ড বলে স্পেসিফিক সোর্স বলে দেওয়া রয়েছে। যেমন যদি আমার স্যালারি হয় তাহলে সেটা স্যালারিজে আসবে, বাড়ির থেকে যদি আমি কিছু আয় করে থাকি তাহলে সেটা আমার হাউস প্রপার্টি হেডে আসবে, আমার বিজনেস থাকলে সেটা প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস আর প্রফেশন হেডে আসবে, ক্যাপিটাল গেইনস আমাদের কোন ক্ষেত্রে হবে, আমরা সম্পত্তির যদি কেনা বেচা করে থাকি তাহলে সেখান থেকে আমার ক্যাপিটাল গেইন হবে। তাহলে এই 4টে তো আমাদের স্পেসিফিক ওয়েতে বলে দেওয়া রয়েছে, কিন্তু যেগুলোর ক্ষেত্রে কোনো স্পেসিফিক কিছু নেই সেগুলো আমাদের সমস্ত কিছুই ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডে আসবে। তাহলে এই যে ইনকাম ফ্রম আদার সোর্সেস হেড, এটাকে আমরা কিন্তু রেসিডুয়াল হেডও বলে থাকব। এবারে আমরা দেখে নেব আমাদের হেডস অফ ইনকামের সিগনিফিকেন্স কী, অর্থাৎ এটার গুরুত্ব কী জন্য রয়েছে। Income chargeable under a particular head cannot be charged under any other head. অর্থাৎ আমাদের একটা হেডে যখন কোনো ইনকাম চলে আসবে তখন সেই ইনকামটা আমাদের বাকি কোনো হেডে আর চার্জ করা যাবে না। The Act has self-contained provisions in respect of each head of income. অর্থাৎ প্রত্যেকটা হেড অফ ইনকামে কি কি জিনিস আসবে সেটা কিন্তু আমাদের অ্যাক্টে স্পেসিফাই করে দেওয়া রয়েছে। If any income is charged under a wrong head of income, the assessee may lose the benefit of deduction available to him under the correct head. অর্থাৎ এক্ষেত্রে কি বলছে, আমাদের একটা ইনকাম, মনে করো আমাদের স্যালারি আমাদের স্যালারি হেডেই চার্জ করবার কথা, কিন্তু সেটা যদি আমি ভুল করে প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন এই হেডে চার্জ করে দিই তাহলে সেটা আমাদের টোটাল ইনকামকে অ্যাফেক্ট করবে না ঠিকই, কারণ টোটাল ইনকাম কিন্তু আমরা যোগ করেই বার করব, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি প্রবলেম হবে, সেক্ষেত্রে আমাদের স্যালারিজের ক্ষেত্রে যদি কোনো একটা ফিক্সড ডিডাকশান দেওয়া থাকে সেই ডিডাকশানটা কিন্তু আমি প্রফিটস অ্যান্ড গেইনস হেডে চার্জ করছি বলে সেটাকে আমরা অ্যাভেল করতে পারবো না। এবারে আমরা দেখে নেব আমাদের হেডস অফ ইনকাম আর সোর্স অফ ইনকামের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। There are only 5 heads of income as per section 14 of the Act, but the assessee may generate the income from various sources. অর্থাৎ কি বলছে, আমাদের সেকশন 14 বলে দিয়েছে আমাদের 5টা হেড স্পেসিফাই করা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সোর্সটা কিন্তু অনেক হতে পারে একটা হেডের আন্ডারেই। In the same head of income there may be various sources of income, যেটা আমি এক্ষুনি বললাম। For example, under the head house income from house property there may be 2 or more house properties and each house property shall be termed as source of income, এটাও আমি বলেছি। The source of income decides under which head among the 5 heads income shall be taxable. অর্থাৎ এখানে একটাই নতুন জিনিস আমরা জানলাম যে আমাদের সোর্স অফ ইনকাম দ্বারাই কিন্তু ডিটারমাইন্ড হবে যে আমাদের কোন হেডে গিয়ে সেই ইনকামটা ট্যাক্সেবল
হবে, অর্থাৎ স্যালারিটা যদি আমাদের সোর্স অফ ইনকাম হয় তাহলে সেটা স্যালারি হেডে যাবে। বিজনেস থেকে যদি আমি ইনকাম করি তাহলে সেই বিজনেসটা আমাদের সোর্স অফ ইনকাম, যেটা আমাদের প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন এই হেডে যাবে। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে ডিফারেন্ট ইনকাম হেড আর সোর্স নিয়ে। এটা জানার দরকার কেন? কারণ এটার মাধ্যমেই আমরা জানতে পারবো আমাদের গ্রস টোটাল ইনকাম কি হচ্ছে। গ্রস টোটাল ইনকাম আমাদের ডিল করছে সেকশন 80B। Gross total income is the aggregate of income under all 5 heads of income after adjusting the set off and carry forward of losses. গ্রস টোটাল ইনকাম বলতে আমরা 5টা যে হেডস আছে তাদের টোটাল ইনকামকে বুঝি, কিন্তু তার আগে আমরা আমাদের লসকে ক্যারি ফরওয়ার্ড করতে পারি বা সেট অফও করতে পারি। দুটোর মধ্যে পার্থক্য কি? সেট অফ বলতে বোঝায় একটা লসকে অন্য একটা প্রফিট দিয়ে সেটাকে নালিফাই করা। অর্থাৎ মনে করো আমার একটা বাড়ি থেকে লস হয়েছে 20,000 টাকা আর একটা বাড়ি থেকে প্রফিট হয়েছে 40,000 টাকা, তাহলে ওভারঅল আমার হাউস প্রপার্টি হেড অ্যাডজাস্টেড হয়ে বসবে 40 মাইনাস 20 অর্থাৎ 20,000 টাকা। আর ক্যারি ফরওয়ার্ড অফ লস কখন হবে? যখন মনে করো আমার একটা বাড়ি থেকে প্রফিট হচ্ছে 20,000 টাকা, অন্য বাড়ি থেকে লস হচ্ছে 40,000 টাকা, তখন আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেড নেগেটিভ দেখাচ্ছে 20,000 টাকা। যদি রুলস আমাদের স্পেসিফাই করে না দেয় তাহলে সেই 20,000 টাকাটা আমরা বাকি কোনো হেডস দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো না। তখন আমরা সেই হেডসটা, সেই যে লসটা হলো হাউস প্রপার্টি থেকে, সেটা সামনের বছর ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাব। সেই বছর যদি আমার হাউস প্রপার্টির কিছু ইনকাম হয় পজিটিভ ওয়েতে, তার সাথে সেট অফ করার জন্য। কিন্তু এই পুরো সেট অফ আর ক্যারি ফরওয়ার্ড কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট স্পেসিফাই করে দিয়েছে যে কার সাথে কে সেট অফ হতে পারে, লস কত বছর অবধি ক্যারি ফরওয়ার্ড হতে পারে। Deduction under chapter 6A is provided from gross total income to arrive at total income or taxable income। অর্থাৎ আমরা এই সামেশন করার পর যে গ্রস টোটাল ইনকাম পেলাম তার থেকে আমরা ডিডাক্ট করব চ্যাপ্টার 6A, তাতে আমরা পাবো টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম। As per section 288A, total income so computed will have to be rounded off to the nearest multiple of ₹10। অর্থাৎ সেক্ষেত্রে আমার যদি ফ্র্যাকশানে কোনো কম্পিউটেশন বেরোয় তাহলে সেকশন 288A বলছে সেটাকে নিয়ারেস্ট 10-এর মাল্টিপেলে আমরা রাউন্ড অফ করে দিতে পারি। এবারে আমরা এক ঝলকে দেখে নেব গ্রস টোটাল ইনকাম আমরা কি করে বার করছি এবং সেখান থেকে টোটাল ইনকাম কি করে যাচ্ছি। দেখো, ইনকাম ফ্রম স্যালারি, হাউস প্রপার্টি, প্রফিটস অ্যান্ড গেইনস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস, সব কটা হেডস যোগ করে আমি পাচ্ছি গ্রস টোটাল ইনকাম। সেখান থেকে আমরা যদি ডিডাকশান চ্যাপ্টার 6A দিয়ে থাকি তাহলে আমরা পাচ্ছি টোটাল ইনকাম। 6A চ্যাপ্টার বলতে আমরা 80 ডিডাকশানকে বুঝি, যেটা 80C থেকে 80U অবধি আমরা অ্যাভেল করতে পারি। এবারে আমরা চলে যাব এখানকার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সে। হোয়াট ইজ প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বলতে কি বোঝো? হোয়াট ইজ কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার, আমাদের কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার কত চলছে? ইন হাউ মেনি হেডস টোটাল ইনকাম অফ অ্যান অ্যাসেসি বি ক্লাসিফাইড, মানে কটা হেডসে আমরা ভাগ করতে পারি? হাউ উড ইউ ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম ফ্রম গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম থেকে আমরা ট্যাক্সেবল ইনকামে কি করে পৌঁছাতে পারবো? হোয়াট উইল বি দ্য অ্যাসেসমেন্ট ইয়ার ফর আর ডিসকন্টিনিউড বিজনেস, অর্থাৎ কোনো বিজনেস যদি ডিসকন্টিনিউয়েশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার কী হবে। এই গেল আজকে আমাদের থিওরিটিক্যাল পোর্শন। নেক্সট ক্লাসে আমরা ইলাস্ট্রেশনস নিয়ে আলোচনা করব।